সানস্ক্রিনটা কি কখন ইউজ করা উচিত? মানে আমি যখন বেরোচ্ছি তখন, নাকি আমার যদি বাড়িতেও আমি থাকি একটা রুটিন মেনটেন করে ইউজ করা উচিত? সানস্ক্রিন ইউজুয়ালি এভরি 4 আওয়ার্স ইউজ করা। শুধু বাড়িতে এই যে লাইটের আমরা এক্সপোজার, এই লাইটেরও কিন্তু আমাদের এফেক্ট হয় স্কিনে। ত্বকের যত্ন নেওয়ার টপ 3টে উপায়। ভালো চুল, ভালো স্কিন করতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে হেলমেট পরার জন্য কতটা টাক পরার সম্ভাবনা আছে? 2, হেলমেট পরেও টাক পরা থেকে নিজেকে বাঁচাবে কি করে, সেইটা আপনি বলুন। ত্বকের যত্ন নেওয়ার টপ 3টে উপায় যেটা মানুষ ডেইলি লাইফে মেনটেন করে, মানে ভালো চুল আর ভালো স্কিন, এই দুটো থাকবে। ভালো চুল, ভালো স্কিন করতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে মর্নিং সান। আর্লি মর্নিং সান যদি এক্সপোজার করতে পারেন এভরিডে অলমোস্ট। মানে কটার সময়? আর্লি মর্নিং যখন এই যে কাঁচা সূর্য, মানে যখন সূর্য উঠছে অ্যারাউন্ড ওই 5:30, 5:30, 6টা, সেই সময় 5 থেকে 10 মিনিট সান এক্সপোজার। 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, তাতে বডিতে ভিটামিন ডি সিক্রিশনটা ভালো হয়, প্লাস ওভারঅল বেনিফিটসও আছে। আর প্লাস গুড নাইট স্লিপ, রাত্রে ঘুম অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ঘুম, এই দুটো। আর তার সাথে হাইড্রেশন, ওয়াটার, জল অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3 লিটার এটা খান, তাতে হেয়ার আর স্কিন অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। বিকজ আপনার যে ঘুমটা যখন ভালো হচ্ছে, আপনার বডির কার্কেডিয়ান সাইকেলটা সেটা ইম্প্রুভ করবে, আপনার বডির নর্মাল হিলিং প্রসেসটা শুরু হয়ে যায়। তাতে আপনার শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডাইজ রেডিক্যালগুলো তৈরি হয়েছে সেগুলো ক্লিনজ হয়ে যায়। সো দিস ইজ, এটা ন্যাচারাল ফেনোমেনা। আর বাকি স্কিনকে ভালো রাখতে হলে 4টে জিনিস করতে হয়। একটা, স্কিনকে রেগুলার ক্লিনজিং করা। যখনই আউটডোর থেকে ইনডোর আসবেন, স্কিনটাকে পরিষ্কার করুন উইথ মাইল্ড ফেস ওয়াশ। তার সাথে স্কিনকে হাইড্রেট করতে হবে, দিনে 1 থেকে 2 বার ময়শ্চারাইজার ইউজ করুন। তার সাথে আপনি প্রোটেকশন করুন, সান প্রোটেকশন ইজ এসেনশিয়াল। সানস্ক্রিন ব্যবহার করুন এভরি 4 থেকে 6 ঘন্টা পর। এই সানস্ক্রিনের কথাটা বললেন, সানস্ক্রিনটা কি কখন ইউজ করা উচিত? মানে আমি যখন বেরোচ্ছি তখন, নাকি আমার যদি বাড়িতেও আমি থাকি একটা রুটিন মেনটেন করে ইউজ করা উচিত? সানস্ক্রিন ইউজুয়ালি এভরি 4 আওয়ার্স ইউজ করা। শুধু বাড়িতে এই যে লাইটের আমরা এক্সপোজার, এই লাইটেরও কিন্তু আমাদের এফেক্ট হয় স্কিনে। ওকে, তার জন্য সানলাইটে বেশি হয়, কিন্তু এই ধরনের ব্লু লাইট বা এই লাইটের এফেক্টেড হয়। সানস্ক্রিন ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু ইউজ এভরি 4 আওয়ারলি টু 6 আওয়ারলি। কত SPF এর মধ্যে ইউজ? অয়েলি স্কিন যদি হয় বিলো SPF 30, আর ড্রাই টু যদি নর্মাল স্কিন হয় উইদিন 50। ডাক্তারবাবু, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে এখন চারিদিকে যেটা চলছে সেটা হচ্ছে এআই ইজ এভরিওয়্যার। তো হেয়ার ট্রিটমেন্টে এআই কোনো কাজে লাগছে কি? অবশ্যই। কিরকম ভাবে কাজে লাগাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের একটা টুল আমরা নিয়ে এসেছি, এআই হেয়ার সিমুলেশন। মানে সাধারণত কি হয়, কোনো যদি ট্রান্সপ্লান্টেশন কেউ করতে আসে বা কোনো ক্লায়েন্ট যখন আসে, সে একটু দেখতে চায়। মানে আমরা সাধারণত ক্লিনিকে যখন পেশেন্ট আসে, তাকে তো আমরা দেখাই যে এই পেশেন্ট এরকম ছিল, তার এইভাবে ট্রান্সফরমেশন হয়েছে। সেটা আরেকজনের ছবি সে দেখতে পাচ্ছে, সেটা দেখে সে হয়তো মোটিভেটেড হচ্ছে, আমিও এইভাবে, আমিও হয়তো চলে আসবে। কিন্তু সেটাতে তার থেকেও আমরা এখন কি করেছি, এআইয়ের সাহায্যে আমরা তার ছবিটা নিচ্ছি। তার ছবি নিয়ে তাকে তাকে দেখানো হচ্ছে যে আপনার এই এরিয়াতে আমরা ট্রান্সপ্লান্টেশন করব। করে এটা যখন মার্ক করে দেওয়া হচ্ছে, তাতে এআই সিমুলেশন করে তাকে পোস্ট ট্রান্সপ্লান্টেশনে তাকে কেমন দেখতে লাগবে সেই লুকসটা সে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সে একটা ওভারভিউ পেয়ে যাচ্ছে যে আমি যদি ট্রান্সপ্লান্টেশন করাই আমি এত খরচা করব, তার পরিমাণটা কী, পরিমাণটা আউটপুটটা আমি কী পাচ্ছি, সে সেটা সেখানে রিয়েলাইজ করতে পারে, দেখে নিতে পারে। তাতে তার কনফিডেন্সটাও বেড়ে যায়। হেয়ার ট্রান্সপ্লান্ট, ধরুন আপনি লুকস দেখালেন বা ট্রান্সপ্লান্ট হয়ে গেল, পেশেন্টদের সব থেকে বেশি ভয় বা কনসার্ন যেটা থাকে, যেটা আমি ফিল করেছি একজন মানে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে, যে ট্রান্সপ্লান্টেড হেয়ারটা আমার কতদিন থাকবে, অর্থাৎ আফটার হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমার এই হেয়ারটা উঠে যাবে কিনা, সেইটার কি আদৌ কোনো গ্যারেন্টি হয়? তো দেখুন, ট্রান্সপ্লান্টেড হেয়ার থাকে, কারণ আমি যখন আপনাকে আগেও বলেছি যে আমরা ট্রান্সপ্লান্টেশন কি করি, আপনার পার্মানেন্ট হেয়ার, মানে এই হেয়ার ইউজুয়ালি হরমোনের দ্বারা এফেক্টেড হয় না। তার ফলে এটা হরমোনের দ্বারা যেহেতু এফেক্টেড হয় না, এটা পড়ে না। এটা শুধু এজিংয়ের জন্যই পড়তে পারে, এছাড়া কোনো হরমোন বা কোনো আউটসাইড এফেক্টের জন্য হয় না। তো আমরা ট্রান্সপ্লান্টেশন যখন করি, এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আপনাকে এখানে লাগাচ্ছি, এই হেয়ার আপনার থাকবে, পারসিস্ট করবে, গ্রো করবে, দ্যাট ইজ। আর এটার জন্য আমরা গ্যারেন্টিও আপনাকে দিই, 25 বছরের গ্যারেন্টি দিচ্ছি যে এই চুলটা আপনার থাকবে। আচ্ছা, ধরুন 25 বছরের আগে যদি পড়ে যায়,
আমরা রেকটিফিকেশন করে দেবো। আমি তো জানি এটা পড়বে না। আচ্ছা, হ্যাঁ, আমরা এই জন্য আপনাকে বলছি যে আমরা হেয়ার ট্রান্সফরমেশন জার্নি মানে করাই। লাইক এসি বা মোবাইল চুলেরও এখন গ্যারান্টি হয়। আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি যে অনেকেরই এখন সমস্যা হচ্ছে কম বয়সে চুল পড়ে যাওয়া। ইভেন আমি বলছি যে ক্লাস 11-12 ছেলেদেরও দেখা যাচ্ছে এটা হেয়ার ফলের আগে যে মাত্রায় ছেলে মেয়েদের চুল পড়তো তার থেকে ছেলেদের বিশেষ করে হেয়ার ফলের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, রাইট? এই কম বয়সে চুল মানে চুলের চিকিৎসার কি কোনো সার্টেন এজ আছে নাকি যে বয়স থেকে চুল পড়া শুরু সেই বয়স থেকেই চুলের চিকিৎসা করা শুরু করা উচিত? দেখুন, আমরা তো ক্লিনিক চালাচ্ছি সিন্স 2007 থেকে। তো সেই সময় আমরা যেটা দেখতাম, মানে চুল পড়া সাধারণত শুরু হতো বা ক্লায়েন্ট যেটা আমরা পেতাম অ্যারাউন্ড 35 to 40 এইজের মধ্যে তারা আসতো চুলের সমস্যা নিয়ে। কিন্তু অফ লেট লাস্ট 7-10 বছর ধরে আমরা দেখছি যে অ্যারাউন্ড 18 to 25 ইয়ার্সের মধ্যে চুল পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, মানে চুলের সমস্যা বাড়ছে। তো এই যে ইয়াং জেনারেশনের যে চুলটা পড়ছে, প্রাইমারিলি দেখুন এর মধ্যে 3টে কি রিজনস আছে যে এত কম বয়সে চুল পড়াটা শুরু হওয়ার। একটা হচ্ছে স্ট্রেস, আমাদের লাইফস্টাইল স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। এছাড়া হচ্ছে আমাদের স্লিপ ডিপ্রাইভেশন, মানে আমরা রাতে ঘুমোই না, আমাদের যে বডির একটা স্লিপ সাইকেল দ্যাট ইজ ডিস্টার্বড। ওকে, তার বায়োলজিক্যাল যে আমার বডির যে কারেকশনটা হবে দ্যাট গেটস এফেক্টেড, তার ফলে একটা কারণ। আর এছাড়া হচ্ছে আমাদের লাইফস্টাইল ইমব্যালেন্স, মানে আমার লাইফস্টাইলটা এত ইরেটিক লাইফস্টাইল, এত ক্র্যাশ ডায়েটিং, ইনডিসিপ্লিন লাইফস্টাইল যেটা আমরা ফলো করছি, এই 3টে হচ্ছে মূলত প্রাইমারি রিজন এই কম জেনারেশনে শুরু হওয়া। তার সাথে তো অ্যাডিশনাল রয়েছে, যেরকম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে বা আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে বা থাইরয়েডের ইমব্যালেন্স হতে পারে বা জেনেটিক কজেস হতে পারে। তো এই সবই হচ্ছে মূলত কারণ। এবার আমি তার সাথে আপনাকে এটাও জিজ্ঞেস করছি, তাহলে বিফোর বিং ট্রিট যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় যে ট্রিটমেন্ট তো ঠিক আছে, মেডিটেশন একটা ঠিক আছে, মেডিকেশন আপনি মেডিকেল প্রেসক্রিপশন দিলেন, ঠিক আছে, কিন্তু প্রেসক্রিপশনের আগেও স্তরে কোন কোন লাইফস্টাইলটা মেনটেন করলে চুল ন্যাচারালি ভালো থাকবে বা কোন কোন মানে ব্যাড হ্যাবিটসের জন্য ইন জেনারেল চুল পড়ে যায়? চুল পড়ার রিজনস তো অনেকগুলো আছে। প্রাইমারিলি জেনেটিক ইজ ওয়ান অফ দ্য রিজন ফর হেয়ার লস। তো জেনেটিক তো আমরা জন্মগত যে সেই জিনটা নিয়ে এসেছি, ওটা কিছু করার নেই, কিন্তু মানে বাবার জেনেটিক টাক থাকলে ছেলের টাক পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু সবার ক্ষেত্রে তো সেই কম বয়সে শুরু হয় না। অনেকের দেখবেন জেনেটিক টেন্ডেন্সি আছে কিন্তু সে কিন্তু টাক তার ওই কম বয়সে হয়নি, হয়তো 40-45-এ শুরু হয়েছে। এটা কেন হয়? বিকজ এই জিনটার যে ট্রিগারিং ফ্যাক্টরটা হয়, দিস গেটস ট্রিগার্ড অফ ডিউ টু আওয়ার ওন লাইফস্টাইল ইমব্যালেন্সের। যে আমরা যে জিনিসগুলো লাইফস্টাইল যে নর্মাল রুটিন, একটা স্ট্রেসটাকে তো আমি বন্ধ করতে পারবো না, বিকজ আমাদের আজকাল লাইফস্টাইলই এমন হয়ে গেছে স্ট্রেসফুল লাইফ। কিন্তু স্ট্রেসটাকে কমাবার জন্য কিছু ধরুন আমরা কোনো রিল্যাক্সিং এক্সারসাইজ বা এই জিনিস করি যাতে আমার বডি স্ট্রেস লেভেলটা কমে, তাতে আমার হেয়ার ফল কিছুটা কমতে পারে। সো আই হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অন দ্যাট। ওকে, তারপর আমার ফুড হ্যাবিটস, আমি কি ফুড খাচ্ছি, চুলটা আমার কি, হেয়ার ইজ বেসিক্যালি ইটস এ প্রোটিন, ইটস এ কেরাটিন। তো আমার প্রোটিন ইনটেকটা আমাকে জাস্টিফাই থাকতে হবে, মানে খেতে হবে। এছাড়া চুলের মধ্যে কিছু ভিটামিনস প্রয়োজন হয়, যেরকম ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে অ্যান্ড বায়োটিন। এই ভিটামিনগুলো দেখুন আজকে আমরা যে খাওয়া দাওয়া করছি, আমাদের ফুডস আর জেনেটিক্যালি মডিফাইড, ফুডে সেই নিউট্রিয়েন্ট ভ্যালুটা নেই। আগে যে আমরা খাওয়ার যেই পুষ্টি ছিল সেই পুষ্টিটা নেই। তো তার ফলে এই যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা হচ্ছে, তার ফলেও কিন্তু চুল পড়া ট্রিগার হয়। তো এই জিনিসটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, দেখুন যার ক্ষেত্রে চুল পড়ছে ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দি রিজন, মানে কেন হচ্ছে, আসল কারণটা কি। সেই কারণটা যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু চুল পড়া আমরা বন্ধ করতে পারবো, চুল রিগ্রোথও করা সম্ভব হবে। ছেলেদের বিশেষ করে সমস্যা হয়, সেটা হচ্ছে বহু ছেলেকে তার প্রফেশনের জন্য বাইক নিয়ে, বা আজকের ডেটে মহিলাদেরও, আমি মহিলাদের এই কারণে বলছি না কারণ তাদের জেনেটিক্যালি চুল পড়ার সম্ভাবনাটা কম, ছেলেদের ক্ষেত্রে এই টাক পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই আমি স্পেসিফিক্যালি জেন্ডার স্পেসিফিক হিসাবেই আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রফেশনে, সেটা কেউ বাইক রাইডার হোক, সেটা কেউ বিভিন্ন অ্যাপ ফুড ডেলিভারি অ্যাপের কারণে হোক, কেউ এমআর হোক, বিভিন্ন কারণে হোক, তাদেরকে দিনে 7-8 ঘন্টা বাইক চালাতে হচ্ছে এবং সেই 7-8 ঘন্টা বাইকের সময় হেলমেট পরতে হচ্ছে। হেলমেট পরা চুলের জন্য কতটা ক্ষতিকর, বা হেলমেট পরার জন্য কতটা টাক পড়ার সম্ভাবনা আছে? 2, হেলমেট পরেও টাক পরা থেকে নিজেকে বাঁচাবে কী করে, সেইটা আপনি বলুন। দেখুন, হেলমেট পরলে টাক পড়ে না, হেলমেটের সাথে টাকের কোনো রিলেশন নেই।
এখন কারো যদি ধরুন মাথায় খুব ঘাম হয়, কারো যদি স্ক্যাল্পটা খুব আনহেলদি থাকে, পরিষ্কার করে না, রেগুলার শ্যাম্পুইং করে না, স্ক্যাল্পে যদি কোনো রকম ইনফেকশন থাকে, তার উপরে সে যদি হেলমেটটা পরছে, তার ফলে হেয়ার ফল ট্রিগার হতে পারে। ওকে, কিন্তু হেলমেট পরলে যে টাক পড়ে যাবে, দিস ইজ বেসিক্যালি মিথ, এটার কোনো রিলেশন নেই। হেলমেট যারা পরে তাদেরকে ইনশিওর করতে হবে যে হেলমেটটা সে ক্লিন হেলমেট যাতে পরে, মানে হেলমেটটা পরছে তারপরে ভেতরটা যাতে পরিষ্কার রাখা হয়, একটু হাইজিনটা মেনটেন করে, একটু রোদে টোদে দেয়, ড্যাম্পনেসটা যাতে না থাকে। আর প্লাস এছাড়া তার স্ক্যাল্পটাকে হেলদি রাখতে হবে। স্ক্যাল্পটা কী করে হেলদি লাগবে এখন ডিপেন্ড করছে স্ক্যাল্পটাকে আমাকে কী করে পরিষ্কার করবো। স্ক্যাল্প ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। আমার যদি খুব অয়েলি স্ক্যাল্প হয় তাহলে অলমোস্ট এভরিডে আমাকে শ্যাম্পুইং করতে হবে। মানে আমাদের যে শ্যাম্পুগুলো আসে ইট ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ, নট অন দি হেয়ার টাইপ। আমার যদি অয়েলি স্ক্যাল্প হয় তাহলে আমাকে সেই ধরনের মাইল্ড অয়েলি স্ক্যাল্পের জন্য শ্যাম্পু কিনতে হবে, আর সেই শ্যাম্পুটা দিয়ে রোজ করতে হবে, স্ক্যাল্প ক্লিন করতে ওকে, হবে। আমার যদি স্ক্যাল্পটা ড্রাই হয় তখন সেখানে আমাকে ময়শ্চারাইজিং শ্যাম্পু ইউজ করতে হবে, যেটা স্ক্যাল্পকে হাইড্রেট রাখবে, ড্রাইনেসটা রিডিউস করবে। সেটা সপ্তাহে আমি 2বার করলে হবে। আমার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আমাকে সে ধরনের ইউজ করতে হবে সপ্তাহে 2 থেকে 3বার, সো দ্যাট আমার স্ক্যাল্পটা ক্লিন থাকে। আর আমার স্ক্যাল্প যদি খুব বেশি সেনসিটিভ স্ক্যাল্প হয়, ধরুন অনেকের খুব বেশি সেনসিটিভ, কিছু হলে একটু ইনফ্লামেশন হয়ে যায়, ইরিটেশন হয়, সেখানে আমাকে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি ধরনের মাইল্ড শ্যাম্পু আমাকে ইউজ করতে হবে সপ্তাহে 1 থেকে 2বার। এতে কী হবে, আমি পলিউশনটাকে আমি গার্ড করলাম, আমার স্ক্যাল্পটাকে হেলদি রাখলাম, তার সাথে আমি হেলমেট তখন পরলে আমার চুল পড়বে না। এবার এর সাথে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে চুল পড়া শুরু হলেই জেনারেলি মানুষ শুরুতে ডাক্তারের কাছে যায় না, ঘরে বিভিন্ন রকমের রেমেডি আমাদের সিনিয়ররা বলতে থাকে, যেমন পেঁয়াজের রস মাখা, ডিম মাখা, জবা পাতা মাখা, কেশরতি পাতা মাখা ইত্যাদি ইত্যাদি। এইগুলো কি হোম রেমেডি, নাকি এগুলোর বেসিক্যালি সত্যি হেয়ার রিগ্রোথে কোনো হেল্প থাকে? বা টাক পড়লে যদি মাথায় পেঁয়াজের রস বা এই কেশরতি পাতা বা জবা পাতার রস মাখা হয়, টাকে কি চুল গজাবে? দেখুন, পেঁয়াজের রস বা যে কোনো হোম রেমিডিসে চুল গজানো সম্ভব নয়। কারণ আমাদের সবার আগে বুঝতে হবে যে চুলটা কোথা থেকে ওঠে। চুলটা কিন্তু আমাদের গোড়ার থেকে থাকে। গোড়া ইজ ডিপ ইনসাইড দি স্ক্যাল্প, যেখানে কোনো ধরনের টপিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু পেনিট্রেশন করা সম্ভব নয়। এখন তার বলে কি পেঁয়াজের রস বা এই যে যা যা জিনিস বললেন, তাতে কি চুলে কিছু বেনিফিট হয় না? কিছু বেনিফিট হয়। কি হয়? দ্যাট হেল্পস আস ইন ইম্প্রুভিং দি স্ক্যাল্প হেলথ। আজকে ধরুন পেঁয়াজের রসে সালফার রয়েছে। এই সালফার কী হয়েছে, সালফার ইজ এ কেরাটিন বিল্ডার, মানে আমার চুলটাকে স্মুথ শাইনি করবে। ওকে, পেঁয়াজের রসের মধ্যে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। তাতে কী হবে, স্ক্যাল্পে যদি কোনো রকম ফাঙ্গাস বা ইনফেকশন থাকে সেটা ক্লিন হবে, মানে আমার স্ক্যাল্প হেলথটাকে বেনিফিট করতে পারে। তাতে আমার কিছুটা হয়তো তো চুল পড়াটা একটু সামান্য কমবে, কিন্তু তাতে চুল গ্রোথ করা ইজ নট পসিবল। রিগ্রোথ করতে হলে আপনাকে সাইন্টিফিক্যালি মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই করতে হবে, আর অ্যাকচুয়ালি রুট কজটাকে আইডেন্টিফাই করে তাকে ভেতর থেকে ঠিক করতে হবে। কারণ প্রবলেমটা হচ্ছে আমার ইন্টারনাল, যদি আমার চুলটা আমি বাইরে দেখতে পাচ্ছি কিন্তু সমস্যাটা কিন্তু আমার ভেতরে, চুল গজাচ্ছে তো শরীরের ভেতর থেকে। রাইট।